এখন ফরম্যাটটা আপনাদের এটার সাথে পরিচিত না। আপনারা হচ্ছে আমরা যখন HTML এ কোড করেছি আমরা ইনলাইন CSS অ্যাড করেছি। CSS তিন ভাবে অ্যাড করা যায়। এটা অন করুন কি ম্যাম? এক্সটার্নাল আরেকটা নাম ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। ইনলাইন হচ্ছে একদম লাইন টু লাইন, যেরকম আমরা HTML করার সময় করেছি না, ধরেন পি এটার ফন্ট কালার, এটা তো আসছে, এটার ফন্ট কালার ধরেন চেঞ্জ করব। হ্যাঁ, সো এখানে স্টাইল লিখে করতাম না আমরা। জি ম্যাম। এটা তো মার্কারে তো কালি নেই। আপনার হচ্ছে কি ছিল কালার, ফন্ট কালার মেনশন করতাম না, জাস্ট কালার লিখে ফন্ট কালার বোঝায়। এখানে সাপোজ রেড, দেখেন আমরা হচ্ছে এরকম ভাবে পি ট্যাগের মধ্যে আমরা ভিডিওটা দেখি। এরকম স্টুডেন্টই তো বুঝতেছে যে কনভার্সন বোঝে না কিন্তু মার্কার নেই। এখানে আমরা এটাকে বলছি ইনলাইন, মানে আপনার যে ট্যাগ যেখানে ইউজ করছেন সেইটাকে সেইখানেই আমরা সিএসএস বা স্টাইলিংটা করে দিচ্ছি। এখানে শুরুতে একটু নিচে যান। আচ্ছা, হ্যাঁ, এই যে দেখেন ইনলাইন সিএসএসটা হচ্ছে আপনার এলিমেন্ট থাকবে, এলিমেন্টের নেম থাকবে, স্টাইল লেখা থাকবে, ইকুয়াল দিয়ে আপনি এলিমেন্ট স্টাইল রুলসগুলো এখানে লিখবেন, সেমিকোলন দিয়ে দিয়ে আপনি যতগুলো স্টাইল অ্যাড করতে চান ততগুলো লিখবেন। এটা হচ্ছে আপনার ইনলাইন। এখানে নিচে গেলে আপনি দেখতে পাবেন এই যে এটার ধরেন এটা एग्जांपल হতে পারে ইনলাইন স্টাইল, আপনি কালারটা দিচ্ছেন ব্লু, সো দিস ইজ ইনলাইন সিএসএস। এই লাইনটা হচ্ছে আপনার ব্লু কালার হয়ে যাবে, আমরা লাইনের মধ্যে সেট করে দিচ্ছি, এটা আমরা পরিচিত। নেক্সট আসি ইন্টারনাল অর এমবেডেড সিএসএস। এই জিনিসটা লাস্ট ক্লাসে দেখাতে চেয়েছিলাম বাট আমার ল্যাপটপে চার্জ ছিল না দেখে দেখাতে পারিনি। আচ্ছা, ইন্টারনাল অর এমবেডেড সিএসএস মানে হচ্ছে আপনি হেডার সেকশনে আপনি হচ্ছে আপনার স্টাইল শীটটা মানে স্টাইলের পোরশনটা স্টাইল ট্যাগের মধ্যে দিয়ে দিবেন। দেখেন আপনার স্টাইল এখানে হচ্ছে স্টাইল রুলসগুলো থাকবে, আপনি যতগুলো স্টাইল করতে চাচ্ছেন সেইটা, আর আপনার স্টাইল ট্যাগ এন্ড হচ্ছে, এটা হচ্ছে হেডিং পোরশন মানে আই মিন হেড সেকশনে। সবাই এই পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন দেখেন এখানে স্টাইলটা টাইপটা আমরা হচ্ছে টেক্সট অর সিএসএস ফাইল, এটা হচ্ছে মেনশন করে দিচ্ছি, মানে আপনার যে কোনো একটা দিতে হবে। যেহেতু আপনার স্টাইলটা সিএসএস ফাইল, আপনি সিএসএস দিবেন, মানে আপনার কি টাইপের ফাইল আপনি এখানে ইনক্লুড করছেন সেটা। আর মিডিয়া অল বলতে বোঝায়, মিডিয়া অল বলতে বোঝায় আপনি কোন টাইপের মিডিয়া অ্যাড করছেন। আচ্ছা, আমি এখানে দেখাই। আচ্ছা দেখেন এখানে এই টাইপ যে জিনিসটা, এটা হচ্ছে আপনার রিকোয়ার্ড অ্যাট্রিবিউট, ঠিক আছে, মানে এটা আপনার লাগবে। আর আপনার মিডিয়া যেটা সেটা হচ্ছে অল অ্যাট্রিবিউট। এখন মিডিয়ার অপশনাল অ্যাট্রিবিউট, মানে আপনার মিডিয়াটা এটা দিলেও পারেন নাও দিতে পারেন, আপনার এটা ছাড়াও চলে যাবে, মানে আপনার কাজ করবে, বাট আপনি টাইপটা যদি মেনশন না করেন তাহলে এটা কাজ করবে না। আচ্ছা লিখেন টাইপটা রিকোয়ার্ড অ্যাট্রিবিউট না? হ্যাঁ হ্যাঁ, এইটা আমি আপনাদের এই ফাইলটা দিয়ে দিব, এটা মানে সবকিছু লেখা আছে। টাইপটা শুধু হচ্ছে ম্যান্ডেটরি, এটা টেক্সট সিএসএস। হ্যাঁ হ্যাঁ, আপনার এটা টাইপ টেক্সট হতে পারে, সিএসএস হতে পারে। আমরা সিএসএস দিব যদি সিএসএস ফাইল হিসেবে দিই। আর এখানে মিডিয়া অল বলতে বোঝাচ্ছে লাইক আপনি অল টাইপস এর মিডিয়ার জন্য এই জিনিসটা। মিডিয়া বলতে দেখেন এখানে আমরা কিছু জিনিস মেনশন করেছি, স্ক্রিন, টিভি, প্রজেকশন, হ্যান্ডহেল্ড, প্রিন্ট, ব্রেইল, অরাল, অল। মানে অরাল বলতে ভয়েস বোঝাচ্ছে, তারপরে আপনার ব্রেইল। জি, একটু উপরে উঠলে ভালো লাগবে। আচ্ছা এখন দেখা যাচ্ছে? আচ্ছা এখন দেখেন এখানে এই যে আমরা যে মিডিয়া লিখেছি এটার অ্যাট্রিবিউটগুলো, এই অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো হতে পারে অল হতে পারে, আর যে জিনিসগুলো হতে পারে এখানে আমি লিখে দিয়েছি স্ক্রিন, টিভি, প্রজেকশন, মানে এই টাইপের মিডিয়াগুলোর জন্য যাতে কাজ করে। আমরা যদি অল দিয়ে দিই তাহলে সব টাইপের মিডিয়ার জন্য কাজ করবে, যদি অল না দিয়ে জাস্ট লাইক টিভি দিয়ে দিলেন তাহলে এটা শুধু টিভির জন্য কাজ করবে, ঠিক আছে?
এর জন্য ম্যাম কোনো পিসিতে কোনো ফাইল বলে যে নট সাপোর্টেড। হ্যাঁ হতে পারে যে আপনার ওই জিনিসটা হয়তো আপনি মিডিয়ার মধ্যে মেনশন করে দেন। সো অল দেওয়া সবথেকে বেটার, সব টাইপের জিনিসের জন্য কাজ করবে। ঠিক আছে। লাস্টলি আপনারা দেখেন এক্সটার্নাল সিএসএস। এখন দেখেন এক্সটার্নাল সিএসএস মানে হচ্ছে আপনি একটা সিএসএস ফাইল, টোটালি আলাদা একটা ফাইল নিয়েছেন, সেই ফাইলটা আপনি আপনার HTML ফাইলে ইনক্লুড করে দেবেন, কারণ সেই সিএসএস ফাইলটা দিয়েই আপনি আপনার HTML ফাইলে ডিজাইন বা স্টাইল করতে চাচ্ছেন। ক্লিয়ার? এখন দেখেন এই যে আপনি লিংক ট্যাগ, যেটা এই ট্যাগের মধ্যে আপনি হচ্ছে এই যে ট্যাগটা দেবেন। দেখেন এখানে এই যে লিংকের ভেতরে টাইপ আপনি দিয়ে দিলেন CSS, তারপরে href মানে রেফারেন্স এখানে অ্যাড করে দিবেন। হ্যাঁ, রেফারেন্সটা আপনি কোথা থেকে আনছেন বা আপনার ফাইলটা কি সেটার পাথ মিডিয়া আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এইখানে দুইটা জিনিস হচ্ছে আপনার রিকোয়ার্ড অ্যাট্রিবিউট, একটা হচ্ছে টাইপ, আমরা আগে দেখেছি টাইপটা আপনার রিকোয়ার্ড অ্যাট্রিবিউট, আর এখানে hrefটাও রিকোয়ার্ড অ্যাট্রিবিউট। ঠিক আছে? এটার মধ্যে তো এই যে CSS ফাইলটার হ্যাঁ হ্যাঁ, নিচে দেখেন এই যে एग्जांपल আছে .css, এই যে দেখেন এটা আপনার CSS ফাইল। সাপোজ এই CSS ফাইলের আন্ডারে আপনার এই জিনিসটা লেখা আছে, মানে যেখানে যেখানে হেডিং 1, হেডিং 2, হেডিং 3 থাকবে সেই জায়গায় এই জিনিসগুলো আপনার অ্যাপ্লাই হবে। ঠিক আছে? সেই জিনিসগুলো অ্যাপ্লাই হবে। এখন এই CSS ফাইলটা আপনি অন্য আরেকটা HTML ফাইলে অ্যাড করতে চাচ্ছেন, তাহলে কি করবেন? আপনার সাপোজ ওই HTML ফাইলের বডি সেকশনে আপনার H1, H2, H3 আছে, ওগুলো আমি লিখিনি, জাস্ট হেডার সেকশনে আপনি দেখেন এখানে লিংক টাইপ টেক্সট আর CSS দিলেন, তারপরে হচ্ছে আপনার রেঞ্জ রেফারেন্স দিয়ে আপনার এই যে এই ফাইলের নেমটা, এই ফাইলের নেমটা ইনক্লুড করে দিলেন। জি ম্যাম। mystyle.css এখানে দেখেন এই যে mystyle.css এখানে দিচ্ছি, মিডিয়া দেওয়া যায় না দেওয়া যায়, আই মিন দিতেও পারে নাও দিতে পারে। আচ্ছা, এই যে আমরা যে কাজটা করলাম না, এই জিনিসটাই ইম্পোর্ট রুল দিয়েও করা যায়, @import রুল। এটা কি করে? এটা আপনার জাস্ট আপনার কোনো ট্যাগ দিতে হবে না, @import দিয়ে আপনি ওইটার ভেতরে mystyle.css টা দিয়ে দিবেন, CSS টা দিয়ে দিবেন। এইটার মধ্যে একটা এক্সটার্নাল সুবিধা হচ্ছে, এই পর্যন্ত আমার সাথে আছেন, আমি কোনো ফার্স্ট যাচ্ছি, কারো ফার্স্ট লাগলে বলতে পারেন। আচ্ছা, এখন দেখেন এখানে এই যে ইম্পোর্ট রুল যেটা, এটার মধ্যে আপনি লিংক ট্যাগ দিয়ে যেটা করছিলেন সেটাই করতে পারতেছেন। দেখেন এখানে মাঝখানে আমি সেমিকোলন অ্যাড করেছি। সো এটার সাথে আরেকটা জিনিস, মানে একটু ইম্পোর্ট রুলের একটা সুবিধা হচ্ছে আপনি চাইলে এটার মধ্যে কিছু কন্ডিশন অ্যাড করে দিতে পারেন, এটা আমরা নেক্সটে দেখব রেসপন্সিভ ডিজাইনের জন্য। হ্যাঁ, ইম্পোর্ট রুলটা আপনি রেসপন্সিভ ডিজাইনের জন্য অ্যাড করতে পারবেন। এখন দেখেন প্রায়োরিটি লেভেল। সাপোজ আপনার HTML ফাইলে আপনি ইনলাইন CSS অ্যাড করেছেন, তারপর হচ্ছে ইন্টারনাল অ্যাড করেছেন, এক্সটার্নাল অ্যাড করেছেন। এখন বলেন আপনার আউটপুটে কোন স্টাইলটা আসবে? সবথেকে কাছে যেটা আছে সেটা আপনার স্টাইলে শো করবে। হ্যাঁ, সবথেকে হাইয়েস্ট প্রায়োরিটি হবে আপনার ইনলাইন স্টাইল শিট, তারপরে হচ্ছে আপনার ইন্টারনাল, তারপরে হচ্ছে এক্সটার্নাল। ঠিক আছে, বোঝা গেছে প্রায়োরিটি জিনিসটা? আরেকবার ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। হ্যাঁ, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। পেছন থেকে দেখা যাচ্ছে? আচ্ছা, এখন দেখেন CSS কমেন্টসটা আপনি হচ্ছে যেভাবে দিবেন, লাইক CSS কমেন্ট তো দিতে গেলে নর্মালি যে আমরা যে ইন্টারনাল CSS অ্যাডিং আর হচ্ছে আপনার এক্সটার্নাল CSS অ্যাডিং, ওইখানে হচ্ছে আপনি যদি এই যে লাইক কোন প্রোগ্রাম, সি প্রোগ্রামের মতো এরকম স্ল্যাশ অ্যাস্টারিক আর অ্যাস্টারিক স্ল্যাশ দিয়ে মাঝখানে আপনি কমেন্ট সেকশনটা লিখতে পারেন। আচ্ছা, ইউনিটসটা পরে দেখব। এই যে আমি যাচ্ছি পরে দিতেছি, এগুলা বাসায় গিয়ে সব পড়ে ফেলবেন, পরীক্ষার আগের দিনের জন্য লাগায় রাখবেন না, কারণ পড়তে গেলে দেখা যাবে আপনাদের অনেক জায়গায় প্রবলেম বের হচ্ছে। হ্যাঁ, এটার লিঙ্ক আমি শেয়ার করে দেবো, এটা আমার গুগল ডক। সো
সো আমি শেয়ার করে দিব, আমি যা অ্যাড করব আপনারা সবাই চেক করে দেখতে পারবেন যে আমি নতুন কি অ্যাড করছি বা সবকিছু আলটিমেটলি আপডেট হতে থাকবে, ঠিক আছে? এখন দেখেন ম্যাম আমাদের এক্সামে কি ডেফিনিশন আসবে? না, ডেফিনিশন আসবে না। বেসিক আপনার কোন ট্যাগ কি করছে এগুলো আসতে পারে, বা কোনটার কি কাজ। ও ম্যাম হ্যাঁ, কোশ্চেন নিয়ে একটু আলাপ করি। একটা কোশ্চেন দেখেন ভালো ম্যাম বলে কোশ্চেন দেখাবো। আমি আমাদের এরকম সিটি হ্যাঁ হ্যাঁ কোন কোশ্চেন বুঝিয়ে দেব? মানে কি ফান্ডামেন্টাল কিরকম আসতে পারে? সব টিচার একটা ডেমো কোশ্চেন বানায়, কোশ্চেনটা এক্সপ্লেন করে। আচ্ছা, আমি আপনাদের এক্সাম কোশ্চেনের মতো না বানায় আমি আপনাদের কোশ্চেন বানাই হ্যাঁ, হ্যালো দেখেন না কথা বন্ধু, এই সবাই চুপ। কথা বন্ধু। এখন দেখেন রেসপন্সিভ ডিজাইন। রেসপন্সিভ ডিজাইন বলতে বোঝায় যে আপনি ধরেন আপনার স্ক্রিন, যেমন ধরেন আপনার ওয়েবসাইট, যে পড়ে আসলেন আপনার নাম যেন কি ছিল? না 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 নানু না, যে আপনার পড়ে জুবাই। আপনি কি এখন পিসি সেভ করছেন? আপনি হচ্ছে আগে পড়াটা বুঝে নেন, তারপর এটা করেন। হ্যাঁ, আগে আমরা হচ্ছে কোডিং এ যাব না, আগে টেক্সটগুলো দেখে নিন। হ্যাঁ, আপনার যেগুলো জিনিস বাকি আছে সেগুলো মোটামুটি কভার করার ট্রাই করেছি, কিছু জিনিস বাকি থাকতে পারে, অনেক কিছু না। আপনাদের একটা সিঙ্গেল ধরেন আপনার সিএসএস ফাইল, আপনি ডট ফন্ট কালার বা ডট কালার আপনি অ্যাড করলেন, এটার জন্য আপনার একটা কোশ্চেন দেওয়া আছে এরকম টাইপের। 50টা না 42টা। তুমি একটা দ্বারা ফেলেছি। আপনার তো 10টা কোশ্চেন দিতেন, 3টা আইটেম। আচ্ছা শোনেন হ্যাঁ, এখন দেখেন রেসপন্সিভ ডিজাইন মানে হচ্ছে ধরেন আপনারা এই যে পিসিতে আমি কোন একটা ওয়েবসাইট ওপেন করছি, পিসিতে একরকম দেখা যায়, ফোনের মধ্যে সেম ওয়েবসাইটটা ওপেন করলে ডিফারেন্ট দেখা যায় না? লাইক মেনু বারটা, আপনার ন্যাপ বার যেটা থাকে সেই ন্যাপ বারটা এক সাইডে চলে আসে একটা মেনু আইকনে, সেখানে গেলে আপনি আপনার ন্যাবের যে আইকনগুলো বা লিঙ্কগুলো সেগুলো দেখতে পান। সো এই জিনিসটা আমরা কিভাবে করি, আপনি নট জাস্ট এইটা, তারপরে হচ্ছে আপনি বলেন ন্যাপবার হচ্ছে একটা ওয়েবসাইট ধরেন উপরে নিচে নেওয়ার জন্য যে ওটা এটা তো পাশে দেওয়া, হ্যাঁ উপরে নিচে দেওয়ার জন্য না, এই যে এটা আপনার ন্যাপবার নেভিগেশন বার যেটা, ও আচ্ছা আচ্ছা। আপনি এইখান থেকে পুরো হোল ওয়েবসাইটটাতে নেভিগেট করতে পারেন। নেভিগেট শব্দ থেকে ম্যাম হ্যাঁ, নেভিগেশন নেভিগেট আসেন পুরো নেভিগেট করার অর্থ যে কি, বাংলা অর্থ তো জানি না। নেভিগেশন মানে লাইক আপনি এখান থেকে কি বোঝাবো, কন্ট্রোলিং টাইপ, আপনি যেতে পারছেন এখান থেকে এখানে। ও বুঝি মেনুতে হোমে সামনে আচ্ছা দেখেন নেভিগেশন মানে কি? নেভিগেশন মানে হচ্ছে তোমার উপরে অনেকগুলো অপশন থাকবে, শুধু একটা তোমার যেটা মন চাচ্ছে সেটা দিতে পারবে। এখন দেখেন হ্যাঁ, এখন দেখেন @media role, এইটার মধ্যে দিয়ে আপনি হচ্ছে লাইক দেখেন একটা কন্ডিশন ইউজ করতে পারবেন, এন্ড সেই কন্ডিশনটার মধ্যে দিয়ে আপনার হচ্ছে এই সিএসএস রুলসগুলো অ্যাপ্লাই হবে। এই ব্র্যাকেটের মাঝখানে কার্লি ব্রেসেসের মাঝখানে যে কোডগুলো লিখবেন সেগুলো হবে। ফার্স্ট অফ অল দেখেন স্পেসিফিক ভিউ পোর্ট উইথ, মানে ধরেন আপনার ম্যাক্সিমাম, এখানে ম্যাক্স উইডথ বলতে বোঝাচ্ছে আপনার স্ক্রিনের প্রপার্টি, ঠিক আছে? আপনার স্ক্রিনের সাইজ অনুযায়ী আপনার প্রপার্টিগুলো চেঞ্জ যদি আপনি করার অপশন রাখেন, লাইক ধরেন আপনার ওয়েবসাইট পিসি থেকে ফোনে ইউজ করতে গেলে আপনার দেখা যাবে ব্যাকগ্রাউন্ড হোয়াইট থেকে ধরেন ব্ল্যাক হয়ে গেল, ডার্ক মোডে চলে গেল, তাহলে সেই জিনিসটা কিভাবে কন্ট্রোল করবেন? এখানে আপনি হয়তো দিয়ে দিবেন যে আপনার পিসি না মিনিমাম উইডথ না ম্যাক্সিমাম উইডথ এত হলে আপনি হচ্ছে এই কালারটা সেট করে দেবেন। যেমন এখানে দিছে দেখেন
ম্যাক্সিমাম উইডথ যদি আপনার স্ক্রিনের, এখানে কিন্তু উইডথটা স্ক্রিনের মানে স্ক্রিনের পাশে কতটুকু, এই জিনিসটা হচ্ছে যদি আপনার 768 পিক্সেল হয় তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে লাইট ব্লু। দেন হচ্ছে আপনার ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন বলতে আপনার যদি পোর্ট্রেট মোডে থাকে তাহলে হয়তো ফন্ট সাইজ এরকম দেখাবে, ল্যান্ডস্কেপ মোডে থাকলে ডিফারেন্ট দেখাতে পারে। এটা প্র্যাকটিক্যালি নিচে বুঝতে হবে। প্র্যাকটিক্যাল 20 নম্বর পেজে চলে যাবে। নাম্বার 1 ওরিয়েন্টেশন। এখন আমাদের ওরিয়েন্টেশন নাই। আচ্ছা, এই পর্যন্ত বুঝা গেছে? এই পর্যন্ত কারো প্রবলেম আছে? আমি এই জিনিসগুলো একটু ভালো করে বুঝতে কি ভালো মতো বুঝতেছেন? মানে এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি জিনিসটা কি? এই জিনিসটা কি বলতে দেখেন, আপনি একটা ওয়েবসাইট যখন ফোনে ওপেন করেন আপনার স্ক্রিন সাইজ ছোট হয়ে যায় না? এই যে আপনার পিসিতে এত বড় ওয়েবসাইটটা যে এত বড় দেখাচ্ছে, সেম ভাবে যদি আপনার ফোনে দেখায় সেম প্রপার্টিজ নিয়ে আপনার ফোনে এই বক্স দিয়েই তো ফোনটা বড় যাবে। দেখেন আমার ফোনের সাইজটা কতটুকু, তাহলে এই বক্সটাকে সবকিছু ছোট হয়ে আসতে হবে না? এই জিনিসটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন? আপনাকে তো এটা কোথাও না কোথাও বলে দিতে হবে। এই জিনিসটা হচ্ছে আপনি বলে দিচ্ছেন এখানে যে আপনার ম্যাক্সিমাম উইডথ যদি এতটুকু হয় তাহলে হচ্ছে আপনি এই প্রপার্টিজটা আপনি ইনক্লুড করে দিচ্ছেন। এটা তো জাস্ট করে কালার চেঞ্জ করব। স্ক্রিন ছোট বড় কই? হ্যাঁ, স্ক্রিন ছোট বড় কই করব? স্ক্রিন ছোট বড় না, আপনি স্ক্রিন তো ছোট বড় করবেন কিভাবে? আপনার স্ক্রিন যদি ছোট হয়, সাপোজ আপনি এই যে দেখেন এই সেম ওয়েবসাইটটার আমি হচ্ছে এই সাইডে নিই, হ্যাঁ ধরেন এটা তো আসতেছে না। এই যে দেখেন, দেখেন এই পর্যন্ত আসার পরেও সবাই একটু খেয়াল করেন, এই সবাই চুপ চুপ চুপ। এই যে দেখেন এই পর্যন্ত গেলাম, দেখেন ফরম্যাট দেখেন, এই যে দেখেন, দেখছেন আপনার স্ক্রিন সাইজ তার মানে এর থেকে যদি ছোট হয়ে যায় তখন আপনার এই যে ন্যাব বারটা এরকম মেনু হিসেবে চলে আসে, এইখান থেকে তখন আপনার অ্যাক্সেস করতে হয়। তাহলে এই জিনিসটা আপনি কোথায় প্রপার্টিসগুলো কোথায় দিয়েছেন সেটা দিতে হবে। আপনি ধরেন যে পোর্শনটা ধরেন ন্যাব বারের পোর্শনটা চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি এইখানে ন্যাব দিয়ে ধরেন ন্যাবের পোর্শন আপনি ন্যাভিগেশন পার্টটার জন্য যে কোড যে সেকশনে কোডটা লিখেছেন সেই সেকশনটার কোনো একটা নাম দিয়েছেন যে ন্যাভ সেকশন বা ক্লাস, ন্যাভ ক্লাস। তাহলে ন্যাভ ক্লাসের জন্য আপনি এখানে তখন এখানে ধরেন হচ্ছে ডট ন্যাভ দিবেন, ন্যাভ দিয়ে আপনি হচ্ছে এখানে আপনার যে প্রয়োজনীয় কোড যেখানে আপনি এই জিনিসগুলো চেঞ্জ করবেন সেগুলো লিখবেন। বোঝা গেছে? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, সেম ভাবে ধরেন আপনার ফোন যখন বাঁকা করি মানে ল্যান্ডস্কেপে নিই এরকম বাঁকা করে রাখি বা এরকম সোজা করি, এটাকে বলে পোর্ট্রেট, এটাকে ল্যান্ডস্কেপ। হ্যাঁ, আপনি যখন পোর্ট্রেটে করেন বা ল্যান্ডস্কেপে করেন দুইটার স্ক্রিন সাইজ ডিফারেন্ট হয়ে যায় না? উইথ কম বেশি হয়ে যায় না? দ্যাটস ওয়াই আপনি ধরেন পোর্ট্রেট করে যখন থাকছেন তখন হয়তো আপনি আপনার বডি সেকশন মানে আপনার হোল ওয়েবসাইটের ফন্ট সাইজটা একটু বড় রাখছেন, যখন ছোট রাখছেন, আবার যখন পাশে নিচ্ছেন তখন হয়তো একটু বড় করছেন। বোঝা যাচ্ছে? এটা ক্লিয়ার? বলেন। ম্যাম একটু বাকি কি? এই যে বলেন পোর্ট্রেট আরটা কি? ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ। হ্যাঁ, পোর্ট্রেট মানে সোজাসুজি রাখা এই যেরকম, জিনিস আর ল্যান্ডস্কেপ মানে এরকম। বাঁকানো। ওই যে ফোনে আমরা ইউটিউবে যখন দেখি তখন কি স্ক্রিনটা এরকম করে দেখি না, ল্যান্ডস্কেপে দেখি। আচ্ছা, কে বলছে? এই যে এখন দেখেন এখন দেখেন এইখানে তো আমরা শুধুমাত্র একটা কন্ডিশন দিচ্ছিলাম, এখানে শুধুমাত্র একটা কন্ডিশন দিচ্ছিলাম। এখন যদি আপনি ধরেন মোর দ্যান ওয়ান কন্ডিশনের জন্য আপনি কোন একটা সার্টেন প্রপার্টিজ বা স্টাইল করতে চাচ্ছেন তাহলে কিভাবে করবেন? এইভাবে আমরা এন্ড দিয়ে দিব, মানে আপনার এই কন্ডিশনটাও ট্রু হতে হবে, এই কন্ডিশনটাও ট্রু হবে, দেন হচ্ছে এটার ভেতর যাবে।
এখন দেখেন এখানে কি করেছি, আপনাদের মিনিমাম উইডথ আর ম্যাক্সিমাম উইডথটা ছিল, এই কারণে আমি মিনিমাম উইডথ ম্যাক্সিমাম উইডথ দিয়ে দেখিয়েছি। হ্যাঁ, আর স্ক্রিনে এটার জন্য দেখাই। আচ্ছা, এখানে দেখেন মিনিমাম উইডথটা যদি 600 পিক্সেল হয় এন্ড ম্যাক্সিমাম উইডথটা যদি 1200 পিক্সেল হয়, তাহলে আপনার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে লাইট গ্রে। ঠিক আছে? সাইজের কারণে হয়ে যাবে। হ্যাঁ, সাইজের কারণে। লাইক আপনি পিসি থেকে ল্যাপটপে চলে গেলেন, তখন পিসি থেকে ধরেন আপনি ফোনে চলে আসছেন, পিসির পিক্সেল ধরেন 1800, ঠিক আছে? পিসির স্ক্রিন সাইজ হচ্ছে উইডথ হচ্ছে 1800, কিন্তু আপনি দেখেন কন্ডিশনটা দিয়েছেন কার জন্য? মিনিমাম উইডথ হতে হবে আপনার 600 পিক্সেল এন্ড ম্যাক্সিমাম উইডথ হতে হবে 1200 পিক্সেল। মানে এই রেঞ্জটার মধ্যে 600 থেকে 1200 পিক্সেলের মধ্যে যদি আপনার স্ক্রিনের উইডথটা হয়, তাহলে এই রুলটা অ্যাপ্লাই হবে। তাহলে বলেন তো আপনার এটা দিয়ে এটা বুঝো। হ্যাঁ হ্যাঁ, সরি আমি দুইটা ওয়েবসাইট নিলাম, দুইটা ওয়েবসাইট। আচ্ছা দেখেন, তাহলে যে বলছিলেন যে ওই যে বুঝেননি। আচ্ছা, এখন ধরেন আপনার পিসির সাইজ, স্ক্রিনের সাইজ হচ্ছে 1800 পিক্সেল। 1800 পিক্সেল যদি হয়, তাহলে বলেন তো এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে আপনার পিসি স্ক্রিনের জন্য? হবে না, কিন্তু আপনার ফোনের জন্য অ্যাপ্লাই হবে। এগুলো কিভাবে দেয়? এটা ইমেজ এত ছোট বলেন, এন্ড না হয়ে অন্তত বুঝি না, অন্য কিছু দিলে এন্ডটা মানে আপনার দুইটা প্রপার্টিসই ট্রু হতে হবে। আচ্ছা দেখেন, ডার্ক মোড সাপোর্ট করব কিভাবে? যে আমরা দেখি না ডার্ক মোডে করা যায়। যদি আপনি এখানে কিন্তু একটা অপশন অন করতে হয় যে ডার্ক মোডে আপনি করতে চান, সো ওই অপশনটা যদি আপনার ডার্ক হয়, মানে ওই অপশনের আউটপুট যদি ডার্ক হয়, তাহলে কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক করে দিবে, ফন্ট কালার হোয়াইট করে দিবে। এই কারণে আপনি ডার্ক মোডে গেলে আপনার ব্যাকগ্রাউন্ড ডার্ক থাকে, ফন্টগুলো হোয়াইট থাকে। কি বললেন? হ্যাঁ, রিভার্স করবেন তখন আপনার প্রপার্টিজ কি? যখন আমরা আবার লাইট থিমে যেতে চাই, তখন আমরা কি এখানে লাইট একটা কিওয়ার্ড চুজ করি না? সেটিংসে গিয়ে কোডের মধ্যে ওই দুইটা একসাথে রাখতে পারবো আমরা। দুইটা কন্ডিশন সেম ভাবে করলে তো আপনার ইয়া হবে, মানে আপনি কোনটা করতে চাচ্ছেন? দুইটা কন্ডিশন, হ্যাঁ দুইটা কন্ডিশন রাখতে পারবেন, কিন্তু বাই ডিফল্ট আমাদের লাইট থিমেই থাকে। দুইটা কন্ডিশন রাখতে পারবেন, যে আপনার ডার্ক যদি আসে তাহলে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হবে, ফন্ট হোয়াইট হবে। যদি লাইট আসে তাহলে ব্যাকগ্রাউন্ড হোয়াইট হবে। और दी মানে কি এন্ড দি আপনি অর দিবেন, অরটা হচ্ছে কমা দিবেন। এই যে আপনার রেসপন্সিভ ডিজাইন হচ্ছে ক্রিয়েট করার জন্য সুবিধা দেয় @media। নেম হচ্ছে আপনার ইউজার এক্সপেরিয়েন্স ইমপ্রুভ করে অ্যাক্রস দ্য ডিভাইসেস, এন্ড স্পেসিফিক কন্ডিশনের জন্য আপনার স্টাইল চেঞ্জ করে আপনার পারফরম্যান্স ইমপ্রুভ করে। সেম ভাবে দেখেন, আমরা পোর্ট রুলের জন্য বলেছিলাম যে এটার জন্য কন্ডিশন অ্যাড করা যায়। দেখেন এখানে আমরা ইম্পোর্ট রুল ইউজ করেছি, একটা সিএসএস ফাইল এখানে অ্যাড করেছি। করার পর আপনি দেখেন স্ক্রিন অ্যান্ড দিয়ে ম্যাক্স উইডথ দিয়েছেন হচ্ছে ঠিক আছে? তার মানে আপনার যখন ম্যাক্সিমাম উইডথ 668 পিক্সেল হবে, তখনই কেবলমাত্র আপনার এই ইম্পোর্ট জিনিসটা, মানে এই সিএসএস ফাইলটা আপনার হচ্ছে লিঙ্ক করবে বা ইম্পোর্ট করবে। এই জিনিসটা বুঝেছেন? জিনিস মানে ওই আটা পুরোটা বড় করে দিলে সুবিধা। হ্যাঁ, এখন তো লাগবে না। পরীক্ষার জন্য পড়া এই জিনিসটা আরেকবার একটু বলা যাচ্ছে। এখন বুঝেছেন? দেখেন, তার মানে আপনার এই কন্ডিশনটা ট্রু হলে এই জিনিসটা হবে। আচ্ছা দেখেন, এখন আমরা একটা সেকশনে চাইলে
ডিভাইডেড দিয়ে কি বুঝে? আপনার হচ্ছে একটা ডিভিশন, একটা সেকশন বোঝায়। সেকশন মানে কিভাবে ভাগ হবে? লাইক ধরেন হয়তো আপনার এইটুকু একটা আপন দেখেন হয়তো এইটুকু আপনার একটা ডিভিশনের মধ্যে আছে আর আরেকটা ডিভিশনের মধ্যে হয়তো আপনার এই পার্টটা আছে। ডিভিশন বলতে সেকশন বোঝায় একটা, হ্যাঁ, লাইক একটা সেকশনের মতো। ডিভিশন বলতে কিছুটা আপনার একটা সার্টেন রিজিয়ন আপনি একটা ডিভিশনের আন্ডারে যদি করে দেন, সেই ডিভিশনের একটা আপনি ক্লাস নেম দিয়ে দিতে পারেন। ডিভিশন নাম এই ক্লাস নেমটা কি দেখেন ধরেন আপনি একটা ডিভিশনের ক্লাস নেম দিয়ে দিচ্ছেন, মানে আপনি যখনই এই ক্লাস নেমটা কন্টেইনার যখন ক্লাস নেমটা কোথাও মেনশন করবেন, কন্টেইনার ক্লাস নেমটা যখন কোথাও মেনশন করবেন, তার মানে বোঝাবে আপনার এই যে ডিভিশনটা, যে ডিভিশনের নাম ক্লাস দিয়েছেন, এই হোল ডিভিশনটা, ঠিক আছে? দ্যাট মিন্স এইখান থেকে এই পর্যন্ত। কি ক্লাস নেম কিছুই বুঝেন না? আমি তো কখন থেকে আজ করছি, প্রথম যেগুলো যেখান থেকে বুঝবে সেখানে বলার নেই। আচ্ছা ধরেন একটা ডিভিশন সেকশন ক্লাস হচ্ছে আপনার একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? ক্লাস আইডি, আমরা লাস্ট ক্লাসে আইডি দেখেছিলাম না? আইডি দেখেছিলাম, মনে আছে? ফর্মের জন্য সো আইডি থাকতে পারে, আপনার ক্লাসও থাকতে পারে। এই ক্লাসের জন্য আপনি ধরেন এটার নাম দিবেন হচ্ছে এবিসি ক্লাস। তার মানে আপনার এই ডিভিশনের স্টার্টিং ট্যাগ থেকে এন্ডিং ট্যাগ পর্যন্ত যা কিছু থাকবে এইটুকুর ক্লাসের নাম হবে, এইটুকু আপনার হচ্ছে এবিসি ক্লাসের পার্ট। এখন যদি আপনি সিএসএস ফাইলে কোথাও লিখে দেন যে এই ক্লাসের জন্য এই স্টাইলিংগুলো করো, তখন আপনার এই ক্লাস যতগুলো, এই ক্লাসের ভিতরে যত জিনিস আছে সবগুলোর জন্য স্টাইল হবে। এখন ধরেন আপনি আরেকটা ইয়ার নাম দিলেন, সাপোজ আরেকটা ডিভিশন দিলেন, সেটার ক্লাসের নামও দিলেন হচ্ছে এবিসি গঞ্জাম। তার মানে আপনার এই ডিভিশনের জন্য ওই স্টাইলগুলো, এবিসির জন্য আপনি যে স্টাইলগুলো লিখে আসছেন, ওই জিনিসগুলোর জন্য এই ডিভিশনের সেকশনের জন্য আপনার ওই জিনিসগুলো অ্যাপ্লাই হবে, এই ডিভিশনের সেকশনের জন্য অ্যাপ্লাই হবে। তার মানে কি আপনার দুইটা সেকশনের জন্য সেম কোডেই কাজ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সিএসএস ফাইলটার নাম হবে abc.css। না, ওই সিএস এর মাঝখানে সিএসএস ফাইলের মধ্যে কি আপনি হয়তো ধরেন .abc দিয়ে আপনি কিছু স্টাইল এখানে স্পেসিফাই করে দিয়েছেন, ধরেন উইডথ দিয়ে দিয়েছেন, কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছেন, ঠিক আছে? ম্যাম একটা জাস্ট লাস্ট কোশ্চেন, ম্যাম .abc যে এটা যে সিএসএস এর মধ্যে এইটাই কি ক্লাস? হ্যাঁ, আপনি এটা হচ্ছে একটা সিএসএস ফাইলের মধ্যে, আমি যদি দেখাই এই যে দেখেন আপনার একটা সিএসএস ফাইল, এটার মধ্যে দেখেন এই যে ন্যাপবারের একটা ক্লাস, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এখানে ন্যাপবার একটা ইউএল, মানে ন্যাপবার আপনার একটা ক্লাসের নাম, সেই ক্লাসের ভিতর হয়তো আপনার কি আছে, লিস্ট আছে কিছু, আনঅর্ডারড লিস্ট। তারপরে ধরেন ন্যাপবারের ভিতর আরো আছে, সেগুলোর জন্য আপনি করেছেন। দেখেন ন্যাপবার একটা ক্লাস, সেই ক্লাসের জন্য ডিফারেন্ট সেকশনের জন্য ডিফারেন্ট আপনি স্টাইল অ্যাড করে দিয়েছেন,
ঠিক আছে, এই যে দেখেন আবার ড্রপ ডাউনের জন্য আপনার আলাদা একটা সেকশন, যেখানে ড্রপ ডাউন ক্লাসটার মধ্যে এই যে দেখেন যদি nav HTML এ যাই আপনার দেখেন এই যে দেখেন এই UL এর সেকশনে আমি ক্লাস নেম দিয়েছি ড্রপ ডাউন কন্টেন্ট, এই সরি লিস্টের, এই যে লিস্টের সেকশনে হচ্ছে ড্রপ ডাউন দিয়েছি। এই ড্রপ ডাউনের মধ্যে তার মানে এই লিস্ট থেকে লিস্টের এন্ডিং ট্যাগ পর্যন্ত এইটুকু পুরোটা আপনার ড্রপ ডাউনের আন্ডারে আছে, এই যে এইটুকু। তার মানে এইটুকুর মধ্যে আপনি এই যে style.cs এর ড্রপ ডাউনের জন্য যে জিনিসগুলো করেছেন এগুলো অ্যাপ্লাই হচ্ছে। ক্লিয়ার? আপনার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, না হলে সমস্যা নেই, বলতে পারেন। মানে আগের চেয়ে বেটার। কি ক্লিয়ার হয়নি এখনো বলেন তো? মানে নেট বার ড্রপ ডাউনটা কি ম্যাম এটা কি? ড্রপ ডাউনটা আমি দেখতে বলিনি, আপনি জাস্ট ধরেন এটা একটা ক্লাস নেম, ঠিক আছে? ড্রপ ডাউন পরে আসছি। হ্যাঁ, এটা ধরেন আপনার ক্লাস নেম, দেখেন এইখানে যে ক্লাস নেমটা দিয়েছেন, আচ্ছা দেখেন এইখানে আপনি যে ক্লাস নেমটা দিয়েছেন সেই ক্লাস নেমের জন্য আপনি style.css ফাইলের ভেতর একটা ক্লাস ক্রিয়েট করব। হ্যাঁ, ক্লাস ক্রিয়েট করব না, আপনি যে ক্লাসটা অলরেডি নিয়ে এসেছেন মানে লিখে এসেছেন সেই সেম ক্লাসের নামে একটা ডট ডট ওই ক্লাস নেমটা দিব, ডট দেওয়ার পর ওই ক্লাস নেমটা দিয়ে দেন ওই ক্লাসের জন্য স্টাইলগুলো এখানে ব্র্যাকেটের ভেতর দিয়ে দিবেন। এই পরের জিনিসগুলো আপনি আপাতত ইগনোর করতে পারেন। ম্যাম ধরেন আমি যে H1 এর জন্য সব জায়গায় একই রকম স্টাইল রাখতে চাইছি, তাহলে কি হ্যাঁ। ডট H1 দিই? হ্যাঁ, না সেটা শুধুমাত্র যদি ট্যাগ হয় তাহলে সেটা শুধু H1 দিলেই হবে। ও আমরা আসতেছি, ঠিক আছে। এই ক্লাসটা ম্যাম বুঝতেছি না। এখন বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ। ডাউট আছে কোনো? কারো কোনো ডাউট আছে? জি বলেন। বুঝতেছি না যে আসলে কিভাবে কি কোন দিক থেকে আসলে বোঝাবার চেষ্টা করব। কি বুঝতেছেন না আমাকে বলেন। আমি কি মন করে কথা বলতে পারবো? জি বলুন। এত কি চাই? বলেন বলেন। প্রশ্নটা হচ্ছে HTML জিনিসটা আমি খুব ইজিলি ক্যাপচার করতে পারছি, বাট CSS জিনিসটা এই যে এখানে শেষ হলো। এই হেড সেকশনের ভেতর আপনি স্টাইল ট্যাগের ভেতরে আপনার স্টাইলিং গুলো দিয়ে দিচ্ছেন। পিছে আমার একটা প্রশ্ন ছিল। বলেন। আমরা HTML এর জন্য একটা ফাইল তৈরি করে আমরা HTML কোড করে লিখছি। আমরা যদি CSS ডট CSS এ যদি আমরা আলাদাভাবে করে CSS কোডগুলো লিখি এইভাবে করা যায়। পাশাপাশি HTML এর মতো CSS এড করা যায়। এতদিন তো তাই করে এসেছি। আমাদের আগে CSS করি না, আজকে ফার্স্ট। আমরা করেছি, বাট সেটা ইনলাইন সিএসএস ছিল। এই যে অ্যাট্রিবিউট দিয়ে ভ্যালুগুলো যে করতাম, স্টাইলিং করতাম, প্রত্যেকটা কালার চেঞ্জ করার আগে আমরা শুরু থেকে লিখে দিতেন স্টাইল, লিখে নিতেন স্টাইল ইকুয়াল ভ্যালু দিতেন, হ্যাঁ হ্যাঁ। ওইটা স্টাইলিং মানে কি সেটাই সিএসএস এর পার্ট। ও এটা হচ্ছে ইনলাইন, আর একটা হচ্ছে কি এখন যেটা দেখছি সেটা হচ্ছে ইন্টারনাল, আপনার হেডের ভেতরে মেটা কি ম্যাম? ওটা দেখতে হবে, ওটা পরে আসবে, পরে আসবে। এখন যেগুলো মিস্টেক এগুলো দেখেন এই হেড সেকশনের ভেতরে, দেখেন এই হেড সেকশনের ভেতরে আমি একটা স্টাইল ট্যাগ দিয়েছি, হেড সেকশনের ভেতরে স্টাইল ট্যাগ নিয়েছি। স্টাইল ট্যাগের ভেতরে এখন দেখেন আপনি যে যে এলিমেন্টের জন্য স্টাইল করতে চাচ্ছেন, ধরেন আপনার ইউএল এর জন্য, ইউএল মানে হচ্ছে, আচ্ছা ইউএলটা আপনাদের সাথে পরিচিত না, ধরেন পি 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 ট্যাগের সাথে পরিচিত না আপনারা এইচটিএমএল এর? হ্যাঁ, সো প্যারাগ্রাফের জন্য আপনি পি ট্যাগ এই জিনিসটুকু ডিফাইন করবে যে এই জিনিসটুকু দেখেন এই জিনিসটুকু ডিফাইন করবে যে আপনার যেখানে যেখানে আপনার কোডের যেখানে যেখানে পি ট্যাগ পাবে সেখানে সেখানে আপনার এই অ্যাট্রিবিউটগুলো বা এই স্টাইলিংগুলো হয়ে যাবে। তার মানে আপনার ফন্ট ফ্যামিলি হয়ে যাবে এইটা, তারপরে কি হবে, হ্যাঁ এই তো ঠিক আছে, আপনার এটা একটা হয়তো ফন্ট ফ্যামিলি, সেটার নামটা এখানে দিয়েছে, কি বললেন? তাহলে কি ফন্টেন না? হ্যাঁ তাহলে দেখেন আপনার প্রত্যেকটা পি ট্যাগের ভেতরে ধরেন এইখানে একটা পি অ্যাড করেছেন, নিচে গিয়ে আরেকটা পি অ্যাড করেছেন, তাহলে প্রত্যেকটা পির জন্য আলাদা আলাদা করে লিখতে হচ্ছে না। আপনি উপরে একটা জায়গায় বলে দিচ্ছেন পি থাকলে এই স্টাইল করে দাও,
ও যেখানে যেখানে পি পাবে এই স্টাইলটা করে দেবে। ক্লিয়ার? এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। এখন আসি এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস কি হবে? আপনি css.css নামের একটা ফাইল ওপেন করবেন। আপনি এতক্ষণ যাবত যে স্টাইলিংগুলো ইনলাইন এন্ড ইন্টারনালি করছিলেন সেই জিনিসগুলো আপনি একটা ডিফারেন্ট ফাইলের মধ্যে সিএসএস ফাইলের মধ্যে করছেন। যেমন ধরেন হ্যাঁ এটা এক্সটার্নাল আলাদা একটা ফাইল HTML ফাইলের সাথে অ্যাটাচ করতে পারবে, মানে ইউজ করতে পারবে ফাইল। এই যে দেখেন পি ট্যাগের জন্য এখানে দেখেন আপনি একটা স্টাইল করে দিয়েছেন। হ্যাঁ, তাহলে দেখেন আপনি যেখানে যেখানে আপনার HTML ফাইলে যেখানে যেখানে পি ট্যাগটা পাবে সেখানে আপনার ফন্ট সাইজ করে দিবে 1 rem, মার্জিন করে দিবে 20 পিক্সেল। আরে কালার দিতে পারে? হ্যাঁ কালার? হ্যাঁ কালারও দিতে পারবেন, কোন কালারও দিতে পারবেন, এটা কি ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। ডট বলতে হচ্ছে ইনলাইন, এক্সটার্নাল, ইন্টারনাল, ঠিক কথা? ইয়েস। হ্যাঁ আমি এটা কি এমন কিছু ডট কন্টেন্ট কেন কি ডট কন্টেন্ট ওইটা হচ্ছে আপনার ক্লাসের নাম। ধরেন একটা ক্লাসের ভেতরে এই যে ধরেন আমি লিভ ক্লাসটা বুঝিয়েছি যে একটা ডিভিশন সেকশন, আপনার একটা সেকশন বুঝাবেন। এই লিভ ক্লাসের ভেতরে আপনি যদি একটা প্যারাগ্রাফ দিবেন, মানে এই ডিভিশনের আন্ডারে আপনার একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের মধ্যে বললেন দিস ইজ প্যারাগ্রাফ, এটা লিখলেন। তাহলে আপনার হচ্ছে তাহলে কি এটা ক্লাসের আন্ডারে হয়তো আরেকটা ক্লাস আছে যেটা ধরেন কি CDE আরেকটা ক্লাস নেম হচ্ছে এটা। হ্যাঁ, এখন ধরেন এখানেও একটা পি আছে, তাহলে আপনি যদি পির জন্য সাপোজ আপনি ধরেন এই সেকশনের পিটার জন্য একটা স্টাইল করবেন, এই সেকশনের পির জন্য আরেকটা স্টাইল করবেন, তাহলে তখন কিভাবে করবেন? আপনার ক্লাস নেম যেহেতু দুটো ডিফারেন্ট, দুটো ক্লাস নেম ডিফারেন্ট, এটা বুঝাই দিতে হবে না? এটা বোঝানোর জন্য আপনি হচ্ছে ক্লাস নেম ধরেন ডট এবিসি, এটা তার ক্লাসটা বুঝলে ক্লাস নেম ক্লাস নেম হচ্ছে আপনার ক্লাসের একটা নেম আছে না, লাইক নাম্বার দিয়ে একটা নেম দেওয়া আছে আপনার ক্লাসে, এরকম আপনার একটা সেকশনের নাম দেওয়াকে আমরা ক্লাসের অর্ডারে ওটার জন্য আমি একটা পিটেক দিলাম, ওটার মধ্যে আমি একটা কমেন্ট লিখলাম যে আরেকটা পিটেক দিলাম। এটার মধ্যে প্রথম পিটেকের মধ্যে আমার ক্লাস কোনটা আমি বুঝবো তো এটা ক্লাস ওটা ক্লাস দেন আমি সিএসএস ফাইলে ক্লাসটা তো আপনি দিবেন, যে ক্লাস আগে ক্রিয়েট করা থাকবে। আপনি ক্লাসটা আপনি দিবেন। এই যে দেখেন আপনি ধরেন একটা সাপোজ পি ট্যাগ আছে, হ্যাঁ এটার মধ্যে আপনি একটা ক্লাস দিবেন। এই যে ক্লাস দিয়ে আপনি ধরলেন ফার্স্ট পি, এই ক্লাসের নাম এটা দিয়ে এখন আপনি যেখানে যেখানে ফার্স্ট পি লিখবেন ডট ফার্স্ট পি, তার মানে আপনার এই পি ট্যাগের এই ক্লাসের আন্ডারে যতটুকু আছে কোড সেটুকু বুঝাবে। বুঝেছেন? বুঝেছেন? কে যেন জিজ্ঞাসা করেন আমাকে এই যে লাইক ডট কন্টেন্ট কেন ছিল, এখন বুঝেছেন? তার মানে আপনি যদি এই সেকশনটাকে মেনশন করতে চান, মানে এই সেকশনের স্টাইল যদি দিতে চান, তাহলে আপনার লিখতে হবে ডট এবিসি, মানে এই ক্লাসের আন্ডারে পি, এই ক্লাসের আন্ডারে পির জন্য এই স্টাইল হবে। আর যদি সিডিই এর জন্য করতে চান তাহলে দিতে হবে ডট সিডিই, তারপর পি দিতে হবে। বুঝে গেছে? এই ক্লাসগুলো তো একটা HTML ফাইলের মধ্যে ক্রিয়েট করা থাকে ক্লাসগুলো তো হ্যাঁ HTML আপনি যেখানে লিখবেন সেখানে ট্যাগের সাথে সাথে ক্লাস লিখতে হবে যদি দিতে চান। তাহলে কি এমন কিছু হবে যে সেম নামে হচ্ছে দুটো ফাইল থাকবে, একটা হচ্ছে HTML আর একটা হচ্ছে CSS, সেটা আমরা কানেক্ট করবো কিভাবে দুটো ফাইল? কানেক্ট করবো যে হেডার মধ্যে না। আমি তো শুরুতে বললাম, আপনি তো শুরুতে ছিলেন, তাহলে এই কথা কেন বলছেন? এই যে আপনি আমি বুঝতে পারছি। হ্যাঁ লিংক ট্যাগের ভিতরে এটা করে দিতে পারেন, অথবা @import রুল দিয়েও তো আমরা দেখলাম হ্যাঁ যে আলাদা একটা CSS ফাইল আমরা অ্যাড করে দিতে পারি। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? কথা বলেন। তারপর গিয়ে যদি বলেন কিছু বুঝে নাই, সেটা আমার দোষ না। ইমপ্লিমেন্টেশনে যাই দেখি তো আছে। ইমপ্লিমেন্টেশনে যাবেন, যান তাহলে, যান পিসি ওপেন করেন। তোমাকে পরে বুঝিয়ে দেবো। সবাই পিছন করো। কেন ইমপ্লিমেন্টেশন ছাড়া বুঝছেন না? ইমপ্লিমেন্টেশন বাসায় গিয়ে করেন।
বাকিগুলো আপকে সাপোর্ট দাও থাকবে না। আপনি আমাকে নক করেন। প্রবলেমের জন্য যদি ইমেল করা লাগে তাহলে সমস্যা। ইমেল করবেন কেন? হোয়াটসঅ্যাপে নক করবেন। আচ্ছা ম্যাডাম হচ্ছে নাম এখন আচ্ছা দেখেন, যে পর্যন্ত ছিলাম বর্ডার অ্যাডিং সেটিং স্টাইল উইথ কালার। আচ্ছা দেখেন, আমরা একটা সেকশনের বর্ডার দিতে পারি, ঠিক আছে? বর্ডার অ্যাড করতে পারি। যেমন আমরা টেবিল যখন ক্রিয়েট করছিলাম বর্ডার ইকুয়াল টু 1 দিচ্ছিলাম না, বর্ডার 0 দিলে কি কোনো বর্ডার আসতেছিল না। বাট যখন আমরা বর্ডারে ভ্যালু কিছু একটা দিচ্ছিলাম তখন আপনাদের বর্ডারটা শো করছিল। ধরেন 2 দিলে দুইটা লেয়ারের বর্ডার হচ্ছিল, মনে আছে? এখানে আপনি বর্ডার ছাড়াও আপনি বর্ডারের উইথ মানে বর্ডার যে কতটুকু থিকনেস হবে সেই জিনিসটা মেনশন করে দিতে পারেন, কালারটা মেনশন করে দিতে পারেন, বর্ডারের কালারটা কি হবে, হ্যাঁ যা খুশি। যদি আবার আপনার ব্যাকগ্রাউন্ডের কালার সাথে ম্যাচ করে যায় তখন আপনি আবার দেখতে পাবেন, ঠিক আছে? বর্ডার স্টাইল বলতে বর্ডার স্টাইল বলতে ধরেন আপনি ধরেন বর্ডারটা ডটেড বর্ডার হতে পারে না, ডটেড লাইনের বর্ডার, রাইট ডট 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 দিয়ে মানে একটা সোজা লাইনে ডট ডট দিয়ে করতে হবে। হ্যাঁ ডট। ঢেউ ঢেউ বর্ডার হ্যাঁ আপনার স্টাইল যেগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন। ধরেন সলিড, সলিড মানে হচ্ছে নরমালি আমরা যে বর্ডারগুলো ইউজ করি একদম সলিড লাইন ভরা, আর হচ্ছে আপনার ডটেড লাইন হচ্ছে লাইক মাঝখানে মাঝখানে ইয়া থাকতে পারে। So দেখেন, এই যে দেখেন আপনার এখানে একটা প্রত্যেকটার জন্য যদি ইন্ডিভিজুয়াল প্রপার্টিজ দিয়ে দিই, ধরেন আপনার বর্ডার স্টাইল বলে দিব সলিড, বর্ডার উইথ বলে দিব 5 পিক্সেল, বর্ডার কালার দিব রেড। কিংবা আপনি চাইলে বর্ডারের ভেতরে এই 2 পিক্সেল সলিড এন্ড কালার এই তিনটা জিনিস একসাথেও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ নিজেই বুঝে দিবে। হ্যাঁ। এখন আপনি চাচ্ছেন আপনার ডান পাশের বর্ডার একরকম হোক, বাম পাশের বর্ডার একরকম হোক, উপরেরটা একরকম হোক, নিচেরটা একরকম হোক, তাহলে প্রত্যেকটার জন্য এক একটা ধরনের এক এক কালার দিতে যাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই যে বর্ডার টপ, বর্ডার রাইট, বর্ডার বটম, বর্ডার লেফট, মানে আপনি টপ লেফট রাইট এই চারপাশের বর্ডারটাকে ম্যানেজ করতে পারবেন এটা দিয়ে। এটা কি একটু উল্টাপাল্টা দেখাবে না? ওটাপাল্টাই তো দেখাতে, বাট আপনি করতে যাচ্ছেন যে কাজ করে কিনা। আমাদের যে পুরো 42 প্রশ্ন পুরো প্রশ্নের সাথে একটা স্লাইড তুমি এখানে দেখো নাই? আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। এটা আমাদের শেয়ার করে দিতে হবে। দিব না, আমার কাছে রেখে দেবো। না বলে দিয়ে না তোমাকে হাইড করে সবাই আনু বাদে সবাই ট্যাগে কম্পিউটার শুরু একই সবকিছু ভার্সন শেষে আমি লিখে দেব। ম্যাম আমাদের কি এভাবে আসবে যে এগুলো লিখতে হবে নাকি আমরা টেবিল আপনাদের এরকম আসতে পারে যে আমাদের কোশ্চেন আইডিয়া প্যাটার্নটা একটু আমাদের না বললে আমরা কিভাবে বুঝবো? বুঝলি কি পরীক্ষা দেব? মানে আমি বিয়ে না আসছে ঝুঁকি দেব। কথা বললে আমি শেষ করতে পারবো। আচ্ছা দেখেন, উইথটা হচ্ছে সেট এ ফিক্সড উইথ ফর দ্য এলিমেন্ট, মানে আপনি কোনো একটা সেকশনের বা কোনো একটা প্যারাগ্রাফের সাপোজ আপনি উইথটা সেট করে দিচ্ছেন, তার মানে আপনার ওই সেকশনের জন্য একটা ফিক্সড উইথ দিয়ে দিবে, ঠিক আছে? ওই এলিমেন্টের জন্য আপনি পির মধ্যে দেন উইথটা, বা কোনো একটা ইমেজের জন্য দেন, এগুলো আমরা দেখেছি তাই না? উইথ হাইট দেখেছি না? এখন আপনি যদি ম্যাক্সিমাম উইথ দেন তাহলে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম উইথের জন্য আপনার সিনট্যাক্সটা এরকম হবে, লাইক ভ্যালুর জায়গায় আপনি হচ্ছে এরকম পিক্সেল বা অন্য ডিফারেন্ট যে ইউনিটস আছে সেটা বসায় দিবেন। হ্যাঁ, তো ধরেন আমরা পিক্সেলের সাথে আপাতত পরিচিত, আমরা পিক্সেল দিয়ে বুঝি, পরে আমরা দেখবো যে কি কি টাইপের ইউনিটস হয়, ডিফারেন্স কি। ইউনিটস হ্যাঁ, ইউনিটসটা এখন আমরা ইনক্লুড করিনি। আচ্ছা দেখেন, 60 পিক্সেল এই সরি 600 পিক্সেল এইটা যদি আপনার ম্যাক্সিমাম ওয়েট হয় তাহলে আমরা ওই যে দেখেন স্ক্রিনে যখন উইথগুলো সেট করে দিচ্ছিলাম তখন ম্যাক্স উইথ মিন উইথ দিয়ে দিচ্ছিলাম না রেসপন্সিভ ডিজাইনের জন্য, ইম্পোর্ট মিডিয়া রুল যে দেখছিলাম, দেখেন এই যে মিনিমাম উইথ এই জিনিসটা আমি পরে আবার লিখেছি। বেসিক্যালি আপনি স্ক্রিনের একটা সাইজ বলে দিবেন যে আপনার এই এতগুলো পিক্সেল নিয়ে আপনার মিনিমাম ওয়েট এতটুকু হবে, ম্যাক্সিমাম ওয়েট এতটুকু হবে।
আচ্ছা দেখেন, উইডথটা হচ্ছে আপনি কতটুকু প্রেফার করছেন, মিনিমাম এতটুকু হতেই হবে আর ম্যাক্সিমাম হচ্ছে এতটুকু হবে। মানে ধরেন আপনার দেখেন একটু আগে একটা ওয়েবসাইট দেখতেছিলাম না, কোথায় চলে গেল? রুমে আছে। কমে না, এটা দিয়ে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল শিফট সি। ধরেন আপনি এই যে এই জিনিসটা, এই বক্সটা কিন্তু আপনার স্ক্রিন সাইজ বড় হয়েছে। সেই বড় হওয়ার অনুযায়ী আপনি যদি চাইতেন যে এটার মিনিমাম উইডথ এতটুকু হবে, তার মানে আপনার স্ক্রিন সাইজটা যদি ছোট হয়ে যেত তাহলে অতটুকু উইডথ নিয়েই থাকবে। আমার কথাটা বুঝতে পেরেছেন? ধরেন এই যে এটাকে যদি আমি ছোট করে দিই, দেখেন মিনিমাম উইডথ এতটুকুই আছে না? আরো যদি ছোট করে দেখি কত কি পর্যায়ে যায়। স্ক্রিন সাইজ ছোট করলাম, হারাই যায় না। দেখেন আপনার যখন আপনার স্ক্রিন সাইজটা ছোট হয়ে যাচ্ছে তখন আপনার সাথে সাথে জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনার এই যে এই বক্সটার জন্য এইটা অলরেডি আপনার ওয়েবসাইটের জন্য করা, কিন্তু আমরা যদি না করে আমাদের ওয়েবসাইটের জন্য করি, সাপোজ যে মিনিমাম উইডথ এতটুকু হতেই হবে, মানে মিনিমাম এতটুকু থাকতেই হবে, এইটুকু ছোট হবে না। তাহলে আপনার স্ক্রিন সাইজ যদি আমার ফোনের সমান হতো, আপনার ফোনের সমান যদি হতো তাহলে এইটুকু হয়তো আপনার স্ক্রিনে এতটুকু রেজিয়ন আসতো, শুধুমাত্র ধরেন মাঝখানে এতটুকু আসতো। এখন আমি আপনাদের এই জিনিসটা দেখাতে পারছি না, কারণ আমার ফোনের মধ্যে কিভাবে ওয়েবসাইট অ্যাক্সেস করবো। আপনি অবশ্য দেখতে পারেন যে এরকম ট্যাব ছোট বড় করে করা যাবে, সেটার প্রবলেম হবে না। আচ্ছা, এটা এই জিনিসটা বুঝেছেন যেটা বলেছি? কারো প্রবলেম আছে এখানে? আচ্ছা, আর ম্যাক্সিমাম উইডথ মানে হচ্ছে দেখেন আপনার এই যে বক্সটার সাইজ দেখতে পাচ্ছেন না, এইটার ম্যাক্সিমাম উইডথ এতটুকুই দেওয়া। এই কারণে আপনি স্ক্রিন সাইজ যতই বড় করেন না কেন আপনার এইটুকু উইডথই থেকে যাচ্ছে, মানে ম্যাক্সিমাম এতটুকুই থাকবে, এর থেকে উইডথ আর বড় হবে না। এটুকু ক্লিয়ার? না, মিনিমামের চেয়ে ছোট যদি করে ফেলাইতে চাই তাহলে নিচে নামবে না, তাই তো? মিনিমামের চেয়ে ছোট যদি মানে আরো চাপায় ফেলতে চাই তাহলে কমবে না, কমবে না। মিনিমাম উইডথ ততটুকুই থাকবে আপনি স্ক্রিন সাইজ যতই করেন। আর ম্যাক্সিমাম সাইজ হচ্ছে আপনি আপনার স্ক্রিন সাইজ যতই বড় করেন না কেন ম্যাক্সিমাম উইডথ যতটুকু থাকবে ততটুকুই, তার থেকে বেশি বড় হবে। ওইটা তো ফিক্সড, আপনি আলাদা জিনিস অ্যাড করছেন। দেখেন সিলেক্টর লাইক আমরা একটু আগে যে আপনার যে জিনিসগুলো আমাকে আস্ক করছিলেন, ডট কন্টেইনার কেন লিখছি, ডট কন্টেন্ট কেন লিখছি, এই জিনিসগুলো হচ্ছে আপনার সিলেক্টর, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা বেসিক সিএসএস যখন করেছি, দেখেন সিএসএস শুরুতে যখন দেখলাম সিএসএস এর এই যে দেখেন আপনার বেসিক সিএসএস স্ট্রাকচার ছিল এরকম যে আপনি একটা সিলেক্টর নাম দিবেন। সিলেক্টরটা হতে পারে আপনার একটা ট্যাগের নাম, একটা ক্লাসের নাম, একটা আইডির নাম। ক্লাস দেখেছি, ট্যাগ জানি, বুঝতে পেরেছেন? এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতর হচ্ছে আপনার স্টাইলিং প্রপার্টিজ গুলো থাকবে আর ভ্যালুস গুলো থাকবে। আপনি কত ভ্যালু সেট করতে চাচ্ছেন? এখন আমরা দেখবো যে কি কি সিলেক্টর হতে পারে। দেখেন ফার্স্টে ট্যাগ সিলেক্টর, মানে আপনি একটা ট্যাগ মেনশন করে দিচ্ছেন যে এই ট্যাগের ভিতরে এই স্টাইলিং গুলো হবে। তাহলে কি এখানে H1 ট্যাগটা দিচ্ছি, এটার ভিতরে দেখেন কালার রেড করে দিচ্ছি, ফন্ট সাইজ 24 পিক্সেল করে দিচ্ছি। তার মানে কি হবে, H1 যেখানে যেখানে পাবে আপনার বডি সেকশনের ভিতর, সেখানে আপনার ফন্ট কালার হয়ে যাবে রেড, ফন্ট সাইজ হয়ে যাবে 24 পিক্সেল। এটা ইন্টারনালও হতে পারে, এক্সটার্নাল হতে পারে, বাট ইনলাইন হবে না। ইনলাইন হলে তো ইনলাইন হলে তো আপনার যেখানে আপনি কোড লিখেছেন H1 এর জন্য সেইখানে গিয়ে আপনার স্টাইলিং করো কালার রেড দিয়ে দিতে হবে। মানে এক লাইনের মধ্যে ইনলাইন মানে এক লাইন না, ইনলাইন মানে আপনি যে কোডের জন্য স্টাইল লিখছেন ওই কোডের সাথে দিবেন। ইনলাইন মানে আপনার যে ট্যাগের জন্য স্টাইলিংটা করছেন সেই ট্যাগের পাশেই লিখে দেওয়া,
এটাকে বলে ইনলাইন। তো এইটা তো তো পাশে দেখলেও সমস্যা টিওসি হবে। একসাথে বসবে। এই ড্রয়ের সাথে যদি আমি এই যে কালার ঠিক আছে। পাশাপাশি দেখে দেই, এখানে তো এতে ইনলাইনে লেখা থাকবে। লেখা তো যাবে, বাট সেন্স স্ট্রাকচার তো আপনি লিখতে পারবেন না, আমি সেটা বোঝাচ্ছি। আপনার কি তখন এরকম হয়ে যাবে না, ধরেন আপনার H1 ছিল, তখন আপনার কিভাবে লিখতে হবে? স্টাইল ইকুয়াল দিয়ে আপনি লিখবেন কালার ইকুয়াল টু রেড। একসাথে লিখবো, বুঝছো? একসাথে বসে ফাটাই দেবো। কোন বিটি দৌড়ে তারপর আপনার কি আছে ফন্ট সাইজ। আমি স্টাইল এখানে চাইলে লিখব না, তুই দেখি। স্টাইলটা কি? স্টাইলটা কি? হ্যাঁ, অ্যাট্রিবিউট। কিন্তু এটা আপনার অ্যাট্রিবিউটগুলোকে আমরা বেসিক্যালি সিএসএস এর পোরশন থেকেই নিয়ে আসি। বুঝতে পেরেছেন? জি মিস এই জিনিসটা হচ্ছে আপনার ইনলাইন। আর আপনার লিঙ্ক সেকশনে ধরেন আপনার হেড ট্যাগ আছে, হেড স্ল্যাশ, এই সেকশনে যদি আপনার স্টাইল ট্যাগের ভিতরে লিখতে চান, এটা তো ইনলাইন হবে, এটা হবে ইন্টারনাল। এটা হবে ইন্টারনেট। আপনার বডি সেকশনের ভিতর আপনি H1 টা লিখেছেন, H1 ট্যাগের কন্টেন্ট বা এলিমেন্টগুলো আপনি বডির মধ্যে লিখেছেন, বাট আপনি স্টাইল সেট করছেন হেডের ভিতরে, এটা হচ্ছে ইন্টারনাল। যদি হেডার মধ্যে থাকবে এটা ইয়েস এখন যখন এ টু জেড ক্লিয়ার একটু পরে আবার ব্রেক ক্লাস ট্রাই করতেছি। এমনি অভিযোগ যায়। আপনারা টেবিল যে করতে দিয়েছিলাম, টেবিলকে কি সাবমিট করেছেন? ম্যাম এটার তো তিনটা টেবিল একসাথে ম্যাম এটা কি আমাদের তো আপনি ডেট কোনো ক্লিয়ার করে দেন যে করলে সাবমিট করতে হবে, আমরা অন্য কলেজ ফ্রির জন্য বুঝিনি কি লাস্ট ডেট হচ্ছে আপনি কি সাবমিশনের কোনো ডেট দেন যে এই ডেটে লাস্ট লাস্ট ডেট তো জানি বুঝো না? এটা আমরা ঠিক না আমি ভাবছি তাহলে মিডের আগেই মনে হয় দিতে হবে সেজন্য আপনি না করতে চাইলে না করবেন, তো ম্যাম লাস্ট ডেট কবে? লাস্ট ডেট নাই কোনো, আপনার ইচ্ছা, আপনি করতেও পারেন নাও করতে পারেন। এটা ম্যাম বলছি হ্যাঁ এটা অবশ্যই বাকি আছে। হ্যাঁ আছে, কিন্তু ওই হ্যাঁ, আপনি যদি আমাকে ইমপ্রেস করতে পারেন যে লাইক ইউ আর ওয়ার্কিং হার্ড, তাহলে কি আমি আপনাকে বোনাস পয়েন্টস কিছু দিতে পারি? ধরেন আপনার কোনো কারণে কোনো একটা এক্সাম খারাপ হলো বা কোথাও আপনি খারাপ করলেন, আপনার তখন এটা কনসিডারেশন আসবে। এটা হচ্ছে আপনার ইমেজ, ঠিক আছে, যে আপনি আমার সামনে কি নিয়ে আসছেন। আমি দেখেছি আপনাদের চেক করে নিয়ে ট্যাগ সিলেক্টর গেল, এখন দেখেন ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টরের মধ্যে আপনি ডট দিয়ে যে ক্লাসের নামটা দিয়েছেন, আপনি না দাঁড়ালে ওটা চুপ হয়। এই যে মাঝখানে যে ফোনটা ধরে আছেন, সামনে এসে সামনে এসে বাকি জিনিসগুলো যেগুলো আছে আপনি সব পারেন দেখা দেন। সামনে এসে কিছুক্ষণ কথা বলে যান, তারপর দেখেন কিরকম লাগে। আমি হাঁপাচ্ছি। বসেন। এখন দেখেন বাটন। সো এখানে বাটনটা আমি আপনাদের এরকম কিছু মানে কোনো স্পেসিফিক কিছু বোঝানোর জন্য দিইনি। বাটনটা ধরেন আপনার একটা ক্লাসের নেম, আপনি একটা বাটন হয়তো ক্রিয়েট করেছেন কোথাও, সেইখানে আপনি বাটন একটা ক্লাসের নাম দিয়েছেন, সেই বাটনটার জন্য আপনি প্রপার্টিজ দিয়ে দিচ্ছেন, মানে ওই ক্লাসটার জন্য আপনি এখানে স্টাইলের প্রপার্টিজটা দিয়ে দিচ্ছেন, যে আপনার বাটনের ব্যাকগ্রাউন্ডটা কালার হয়ে যাবে হয়তো ব্লু, লাইক যে পোর্শনটাকে আপনি বাটন বলছেন সেটা হয়তো হয়ে যাবে ব্লু। আমরা লাস্ট ক্লাসে দেখেছি না ফর্মের মধ্যে বাটন অ্যাড করা। সো ধরেন আপনি ওই বাটনটার ওইখানে একটা ক্লাস নেম দিচ্ছেন, হ্যাঁ। সো এই ক্লাস নেমের মধ্যে ক্লাস নেমটা দিলেন ক্লাস ইকুয়াল বাটন। তাহলে এই যে এইখানে যখন আপনি ডট বাটন লিখে স্টাইলিং গুলো দিয়ে দিচ্ছেন, তখন দেখবেন আপনার যে বাটনটা ছিল ওই বাটনের ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ব্লু, ব্যাকগ্রাউন্ড তারপর ফর্মের ব্যাকগ্রাউন্ড বলতে আল্লাহ লাস্ট ক্লাসে ছিলেন। হ্যাঁ বাটনটার যে মানে সেই বক্সটা বাটনের বক্সটা যেটা ওইটা হচ্ছে হয়ে যাবে না।
এটার পেছনের যে কালার সেটাই তো নিচের যে কালার ধরেন বাটন আর সাবমিট দিলাম, তাহলে এটা আপনার ব্যাকগ্রাউন্ড, এটা আপনার ফন্ট, এটা যদি হ্যাঁ বক্সটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর লেখাটা হচ্ছে ফন্ট। হ্যাঁ এখানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্লু কালার, আর জাস্ট কালার মিন্স ফন্ট কালার হোয়াইট, আর প্যাডিং আমরা পরে দেখব। এটা হচ্ছে এই সাইজটা। বেঙ্গল সাইজ में नीचे পাশে কি বললেন? হেডিংটা মনে হয় বক্সের সাইজ। বক্সের সাইজ না, বক্সের মার্জিন প্যাডিং ওগুলো আছে। আচ্ছা দেখেন আইডিটাও আইডিটাও আপনার হচ্ছে লাইক ক্লাসের মতোই, বাট ডিফারেন্স হচ্ছে আইডিটা ইউনিক হতে হবে। সেম কাজই বাট আইডিটা ইউনিক। আপনার একটা ইউনিক পোর্শন আছে বলতো কোথাও, সেটার জন্য আপনি লিখে দিলেন যে আইডির জন্য। ধরেন অনেকগুলো স্টাইলিং আপনি সেম করছেন, ঠিক আছে? সো ক্লাস নেম ওইটা দিয়ে দিলেন, বাট আইডি দিয়ে দিলেন ডিফারেন্ট। সো ওই আইডি মানে আমরা বললাম যে এই ক্লাসে জাস্ট এটা ডিফারেন্ট হবে, ওই লাইনে হ্যাঁ ওইখানে ওই জায়গাটুকুর নাম আপনি আইডি দিয়ে দিবেন, তারপরে ওই আইডির জন্য আপনি হচ্ছে আলাদা স্টাইল করবেন। বুঝতে পেরেছেন সবাই? ইউনিভার্সাল সিলেক্টর মানে আপনার যা কিছু আছে সবকিছুর জন্য এই জিনিসটা থাকবে, ঠিক আছে? সবকিছুর জন্য আপনার এই স্টাইলিংটা হবে। স্টার ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে বোঝায় যে অল এলিমেন্টস এর জন্য আপনার এই স্টাইলিংটা অ্যাড হয়ে যাবে। স্টার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই জিনিসগুলো দিবেন। অ্যাট্রিবিউট সিলেক্টর হচ্ছে লাইক আমরা দেখেছি না লাস্ট ডেতে ইনপুট হিসেবে টাইপ টেক্সট দিতে হয়, তারপরে চার কি ছিল বলেন? আইডি টেক্সটের ভিতরে টাইপ নেম আইডি দিতে হয় বলেন তো? না টেক্সটের টেক্সট দিলে বলেন ইনপুটের টাইপ কি ছিল? টেক্সট ভুলে গেছেন সবাই? টেক্সট, রেডিও, রেডিয়াস, হ্যাঁ চেক বক্স, সাবমিট বাটন, হ্যাঁ সাবমিট বাটন, দেখে এখন বলছেন সবাই। আচ্ছা দেখেন পেজে So, ছিল এই আপনি ধরেন কোন একটা অ্যাট্রিবিউটের জন্য মানে যদি টেক্সট হয় তাহলে সেটার জন্য একটা টাইপ করতে চাচ্ছেন, ইনপুটের বক্সে টাইপটা যদি টেক্সট হয় তাহলে একটা জিনিস করতে চাচ্ছেন, কিংবা আপনার ধরেন সাবমিট বাটন টাইপ হলে কোনো একটা অন্য ডিজাইন করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি অ্যাট্রিবিউটটাও মেনশন করে দিতে পারেন, ঠিক আছে? ডিসেন্ডেন্ট সিলেক্টর হচ্ছে আপনাকে যে একটু আগে দেখালাম যে একটা ক্লাসের ভেতর বা একটা সেকশনের ভেতর ঢুকে বা সেকশন করবো না, নেস্টেড ট্যাগ করেছি না আমরা এর আগে দেখেছি না? নেস্টেড ট্যাগ মানে একটা ট্যাগের ভেতরে একটা ট্যাগ আমরা তো নেস্টেডই লিখি। ধরেন HTML ট্যাগের ভেতরে হেড ট্যাগ নেস্টেড ট্যাগ, হেডের ভেতর টাইটেল ট্যাগ নেস্টেড ট্যাগ, ট্যাগের ভেতরে ট্যাগ থাকে বলে নেস্টেড ট্যাগ। এখন ধরেন আপনি একটা সেকশন লিখেছেন ডিভিশন, হ্যাঁ সেই ডিভিশনের আন্ডারে আপনার অনেকগুলো প্যারাগ্রাফ আছে। ধরেন পির ভেতরে দেখলেন দিস ইজ প্যারাগ্রাফ 1, পির ভেতরে আরেকটা লিখলেন দিস ইজ প্যারাগ্রাফ 2, এরকম করে 3 থেকে 4টা প্যারাগ্রাফ আছে। সো ডিসেন্ডেন্ট সিলেক্টর কি করবেন? আপনি ধরেন এই ডিভিশনের আন্ডারে যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলোকে গ্রিপ করতে চাচ্ছেন, ধরেন ডিভিশন শুরু করো। কিসেছিলাম? ডিভিশন ম্যাম নেস্টেড আচ্ছা ধরেন এই ডিভিশনের আন্ডারে আপনার এখানে আছে P1, এখানে আছে তো অনেক ভালো বাইরে সিসি তাই না শিখাবে তো আসবে না এক দুই দিন জিনিসটা ঠিক না ডক্টর এটা সমস্যা আপনাদের পরীক্ষা কোন ক্লাসে? ম্যাম একটা আপনারা কি মানে আপনাদের 3:30টাই সরি জি ম্যাম কত দিতে জি ম্যাম
আমি যেটা লিখেছি সেই ডিভিশন সেকশনটার মধ্যে আপনি যদি ধরেন সবগুলা চাইল্ড যে আছে যে ডিভিশনের ভেতরে কি যতগুলো আছে সবগুলো প্রিন্ট করতে চাচ্ছেন তাহলে আমরা ওদেরগুলো লিখে দিচ্ছি সেগুলো আপনার সবই গ্রিন কালার হয়ে যাবে লাইক ডিভিশনের ভিতরে যে ডিভিশন দিয়েছি সেই ডিভিশনের ভেতরে আপনার এটা গ্রিন হয়ে যাবে একটা ট্যাগ কিন্তু এই ট্যাগটা কি ডিভিশনটা হচ্ছে আপনার একটা সেকশন আইডেন্টিফাই করবে লাইক প্যারাগ্রাফ আপনার একটা প্যারা হিসেবে দেয় না ডিভিশন হচ্ছে আপনার কয়েকটা জিনিস মিলে প্যারাগ্রাফ যেমন কি আপনি প্যারাগ্রাফের সেকশনটাকে শুধু একটা পার্ট সিঙ্গেল পার্ট হিসেবে আইডেন্টিফাই করতে পারছেন বাট ডিভিশনটা হচ্ছে আপনার কতগুলা ট্যাগ মিলে আপনি ওই সেকশনটাকে যদি একটা ডিভিশন হিসেবে লিখেন তাহলে ওই কতগুলো মিলে জিনিসগুলো আপনার একটা ডিভিশন সেকশন হয়ে যাবে মানে একটা কাইন্ড অফ ক্লাস গ্রুপিং কিছুটা গ্রুপিং আমাদের তো মঙ্গলবার আবার ক্লাস আছে আমরা এই সপ্তাহে একটু পড়াশোনা করে আবার একটু যদি হেল্প লাগে হেল্প লাগলে হেল্প করবো তাতে সমস্যা নেই আমাদের ফার্স্ট এক্সামটা এটা এইটাই ভাবিস Last one. 0001 লাস্টে টাইম কত করবে 23201 আচ্ছা শুনেন আপনাদের কোশ্চেনটা তো আপনারা জানেন 40 মার্কস তো 30 মার্কসের মধ্যে আপনাদের লাইক আমাদের কোশ্চেন টাইপ দিয়ে দেন টেবিল থেকে তোমার আসতে পারে টেবিল থেকে 10 টেবিল থেকে 10 তো কোশ্চেন কোশ্চেন প্যাটার্ন আমাদেরকে দেখাতে পারবে আপু সিটা প্যাটার্ন হ্যাঁ সি আমরা কখনো ডি চাই না আমরা সবসময় সি থেকে স্যারের কাছ থেকে পেলে আমি আপনাদের বুঝিয়ে দেব এখন আমরা কিভাবে করব এই বুঝতে পারছেন থিওরি পড়বো কিভাবে পড়বো সেটা কি থাকবে হাতে লিখছো আপনারা প্রয়োজনের থেকে অনেক বেশি প্যানিক করতেছেন জি ম্যাম আমি বলছি যে আপনাদের প্যানিক করার দরকার নেই আমি যা পড়াচ্ছি সেটা বুঝুন এই সমস্যা কি জানেন আমরা না পড়ি একটা হ্যাঁ পরীক্ষা এত টাফ আসে আমরা নিজের আমি চাই এটা আমরা আগে দেখতে সেমিস্টারে পারি ফেস করেছি আগে সেমিস্টারে এক্সপেরিয়েন্স করেছি তো তাই ম্যাম যেখানে দেখি বেশি সহজ সেখানে ভয়টা বেশি গুগলেতে ফলো যেখানে হার্ড বেশি সেখানে ঠিক হবে আচ্ছা যৌক্তিক লাইনে সবারটা আচ্ছা শুনেন আপনাদের টোটাল 4টা কোশ্চেন থাকবে 4টা কোশ্চেনের আপন তিনটা অ্যান্সার হ্যাঁ 3টা আনসার করতে হবে প্রত্যেকটা হচ্ছে আপনার 10 মার্কস করে সেখানে আপনার ছোট ছোট জিনিস যেমন ধরেন আপনার আসতে পারে যে ইম্পোর্ট রুল কি জন্য ইউজ হয় ইম্পোর্ট রুল কি জন্য ইউজ হয় হ্যাঁ এই জন্যই তো আমি পড়াচ্ছি কি লিখবে ইম্পোর্ট রুল একটু আগে কি বোঝালাম সেটা আপনাদের ম্যাক্সিমাম এটা লেখা লাগতে পারে সিনট্যাক্স আর কোড লেখা লাগতে পারে জাস্ট টেবিলের কোড সেদিনকে তো আমাদের দেখলাম তো শুধু টেবিলের কোড না ব্যাখ্যা করে হ্যাঁ শুধু টেবিলের কোড এরকম টেবিলের করতে মজা লাগে কিন্তু লেবে দিলে ভালো লেবে সহজ বুঝা যায় কিন্তু খাতা লিখতে দিলে কোনটা কনসেপ্ট করতে দেখবো কিভাবে যে পুলিশ সার্টিফিকেট আপনাকে তো কোড লিখতে বলে না আপনি জাস্ট বলবেন কোড লিখতে পারি ম্যাম কোডের ভিতরে ব্যাখ্যা লিখতে পারি আচ্ছা কোড যে লিখতে পারবেন আপনার কোডের জিনিসগুলো মনে রাখতে হচ্ছে না কোনটার জন্য কি ইউজ করছেন ম্যাম নিজের ভাষা এক্সপ্লেইন করলে হবে বাংলা বাট সেটা কারেক্ট হতে হবে আমার ভাষায় ধরেন টেবিলের টিএইচ পরে আপনি যদি না জানেন আপনি টিএইচ লিখতে আমার ভাষা আরবি আমি কিভাবে লিখবো আপনি যদি না জানেন TH টা কি করে? তারপরে ধরেন আপনার হতে পারে যে ফরম্যাট ট্যাগগুলো কি বা টেবিলের ট্যাগগুলো কি টেবিলের জন্য কি কি ট্যাগ ইউজ হয় বা মেন কথা আপনি থিওরি পড়লে এগুলো থেকে কমন হবে একটা 10 নম্বর প্রশ্ন এটার মধ্যে আবার ছোট ছোট প্রশ্ন থাকবে হ্যাঁ সেটাই বলছি এটা ফলোর উপরে 10 চারটা প্রশ্ন তৈরি করা দশের মধ্যে আবার প্রশ্ন থাকবে বিনা মার্কের দুইটা করে তিনটা করে করতে পারেন সেটা আপনার ধরেন 2 মার্কসে থাকতে পারে 3 মার্কসে থাকতে পারে একটা যদি 10 মার্কসের এক নাম্বার কোশ্চেন ধরেন 10 মার্কস সেইখানে আপনার মার্কস ডিস্ট্রিবিউশন হতে পারে 6 2 2 বা 4 3 3 এরকম হতে পারে আপনার কোডের লেন্থ অনুযায়ী যেমন কোডের বলছি মানে কোশ্চেনের লেন্থ ওই কোশ্চেনটা কি টেবিল দিলে মিনিমাম 10 দিতে টেবিল দাও করতে না না টেবিলের মাইক্রোফোন 10 দিয়ে টেবিলটা অনেক বড়
টেবিলে একটু বেশি মার্কস পাবেন 10 হ্যাঁ কারণ সেদিনকে যে টেবিলটা ছিল দেখা যাবে যে একটা ম্যাম টেবিল 30 দিয়ে দেন ম্যাম টেবিলে 30 মার্ক দিয়ে অ্যাসাইনমেন্টে যে কোশ্চেনগুলো দিতে মোটামুটি কঠিন না বুঝতে পারলাম অ্যাসাইনমেন্টে যে কোশ্চেনগুলো দিতে মোটামুটি কঠিন না বুঝতে পারলাম টেবিল ইজি হবে কঠিন যে সমস্যা নেই পারবো আর দেখেন কিছু জিনিস শোনেন শোনেন 8 মিনিট আমি শেষ করে দিচ্ছি দুজনে একটু ঝগড়া করো বাচ্চারা গাইস কিপ পোলাইট দেখেন গাইস ইংরেজি এনার্জি নেই আচ্ছা বাকি জিনিসগুলো আমরা নেক্সট দিন করব হ্যাঁ ঠিক আছে আজকে ভালো অবজেক্ট